मणिं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तस्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। परतत्ते सदालीन रामकृष्ण समाज्ञया यो धर्मस्थापनरतः दिलीशान्तं नमाम्यहम्। परम पूजनीय महाराज जी ওখানে উপস্থিত ছিলেন, তার চরণে প্রণাম জানাই। আজকে আমাদের এই অনুষ্ঠানের মেধাবী সঞ্চালক অনুদেব, পাশে উপস্থিত আছেন সম্মানীয় অধ্যাপক সোমনাথজি, মধ্যবঙ্গ প্রান্তের সহমাতৃশক্তি প্রমুখ ডক্টর রেবা মণ্ডল, আমাদের জয়পুর সারদা মাতা চর্চা কেন্দ্রের পঞ্চশক্তি এবং উপস্থিত সমস্ত প্রবুদ্ধ নাগরিকবৃন্দ, মা বোনেরা, প্রিয় ছাত্রছাত্রীরা, আপনাদের সকলকে সশ্রদ্ধ নমস্কার, প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাই। প্রথম কথা হলো, আজকে স্বাগত ভাষণেতে আমাদের সহসংযোজক অত্যন্ত সুন্দরভাবে লোকপ্রজ্ঞার পরিচয় দিয়েছে। লোকপ্রজ্ঞার পরিচয় দিয়েছেন এবং এই যে ছোট পুস্তিকা অনুদেব দেখালেন, তাতে লোকপ্রজ্ঞার পরিচয় দেওয়া আছে। মূল বিষয়টা হলো যে দেখুন, 1000 বছর ভারতবর্ষ পরাধীন ছিল ইসলাম আক্রমণ এবং ইংরেজ আক্রমণের পরিপ্রেক্ষিতে। তো ফলে যে ভারতবর্ষ বিশ্বের সেরা ছিল, সারা বিশ্বে ভারতবর্ষের যে প্রভাব, সে বিশাল ইতিহাস। সেই ভারতবর্ষ গরিব হয়ে গেছে, রিচেস্ট কান্ট্রি পুয়ারেস্ট কান্ট্রি হয়ে গেছে। যে ভারতবর্ষের জ্ঞান বিজ্ঞান সারা বিশ্বকে পথ দেখিয়েছে, সেখানে সবাই বুঝে ভাবতে শুরু করেছে এগুলো সব ইংরেজদের শেখানো, আমাদের শেখানো নয়। যখন এরকম ধরনের একটা অবস্থা, সেই অবস্থার সময়েতে ভগবান শ্রীরামকৃষ্ণ ধরাধামে অবতীর্ণ হলেন। তিনি মূল কাজটা কি করলেন না, তিনি বললেন যে দেখো, ভারতবর্ষের যে সম্পদ, সেই সম্পদটা ভুলে যাওয়ার কারণের জন্যই আর ভারতবর্ষে এরকম হীন দশা হয়েছে। স্বামীজি নিজেও বলেছেন যে ভারতবর্ষের যে ধন, সেই যখের ধনের মতন সেগুলো সে আগলে রেখেছে, কিন্তু ব্যক্তিগত জীবনেতে, সমাজ জীবনে তার ব্যবহার করতে পারেনি। সেই কারণের জন্যে আর এই অবস্থাটা হয়েছে। তাহলে এই ভারতবর্ষকে যদি তুলতে হয়, তাহলে কি করতে হবে? তো ছোট্ট একটা ফর্মুলা, তোমরা তো ছাত্র আছে, তো ছোট্ট একটা ফর্মুলা ভগবান শ্রীরামকৃষ্ণ রাখলেন, সেটা হলো মান হুঁশ। মানুষ বেহুশ হয়ে গেছে, সেই হুঁশটা ফেরাতে হবে। সেই হুঁশটা কি করে ফেরানো যাবে? সেই জন্য স্বামী বিবেকানন্দকে দায়িত্ব দেওয়া হলো যে তুমি মানুষের হুঁশটা ফিরিয়ে নিয়ে আসো। সে মানুষের হুঁশটা মানে হলো যে ভারতবর্ষের যে মৌলিক জ্ঞান, মৌলিক যে চিন্তা ভাবনা সমস্ত ক্ষেত্রে ছিল, হাজার হাজার বছর ধরে আমাদের মুনি ঋষিরা দীর্ঘ গবেষণার দ্বারা বিজ্ঞানসম্মতভাবে সমস্ত বিষয়েতে যে জ্ঞান উপহার দিয়েছেন, সেটা মানুষের সেই সম্বন্ধে হুঁশ নেই। সেই হুঁশটা ফিরিয়ে আনতে হবে। একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনারা অনেকে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের নাম শুনেছেন। আচার্য প্রফুল্লচন্দ্র রায় একজন রসায়নবিদ। আচার্য প্রফুল্লচন্দ্র রায় রয়্যাল সোসাইটিতে, মানে ইংল্যান্ডেতে
আর কেমিস্ট্রির উপরে গবেষণা করতে গেছে, অধ্যয়ন এবং গবেষণা করবে। তো ওখানে সবাই জিজ্ঞাসা করছে যে তোমার ভারতবর্ষ থেকে এসছো, এখানেতে পূর্বে রসায়নের অবস্থা কেমন ছিল, রসায়ন বিজ্ঞানের। ওখানে আর যারা যারা গবেষণা করতে এসছে তারা তাদের নিজেদের দেশ সম্বন্ধে, রসায়ন সম্বন্ধে কিছু না কিছু বলছে, কিন্তু দুর্ভাগ্যক্রমে আচার্য প্রফুল্লচন্দ্র রায় কোনো কথাই বলতে পারলেন না। তিনি ভাবলেন যে রসায়ন বিদ্যার যত রকম গবেষণা, যত রকম চিন্তা ভাবনা সব তো ইংরেজদের কাছ থেকেই শিখেছি আমরা, ইংরেজরাই তো এর মালিক। তিনি খুব লজ্জিত হলেন, লজ্জিত হয়ে তিনি ফিরে এলেন ভারতবর্ষে। ফিরে এসে দুজন সংস্কৃত পণ্ডিতকে কাছে রাখলেন, সমস্ত আর শাস্ত্রগুলো পড়ে ফেললেন, নাগার্জুন থেকে শুরু করে সমস্ত কিছু। তারপরে তিনি একটা বই লিখলেন, হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি। আমি এই কথাটা বলার তাৎপর্য বলার চেষ্টা করলাম যে আপনার ধর্ম সম্বন্ধে শুনেছেন, উপনিষদ সম্বন্ধে শুনেছেন, সমস্ত বিষয় সম্বন্ধে শুনেছেন, কিন্তু অনেক সময় মনে হয় হ্যাঁ এগুলো আমাদের ভারতবর্ষের আছে বা ছিল, কিন্তু বিজ্ঞান সম্বন্ধে, সাহিত্য সম্বন্ধে, কলা সম্বন্ধে আমাদের কি কিছু ছিল? আমি এই উদাহরণটা বোঝানোর জন্য এই কথাটা বললাম। তো লোক প্রজ্ঞা প্রবাহ বলে একটি সংস্থা, যার কাজ হলো যে ভারতবর্ষের যে জ্ঞান বিজ্ঞান, সেই জ্ঞান বিজ্ঞানকে আধুনিক কালের উপযুক্ত করে প্রবুদ্ধ জনদেরকে সামনে রেখে আগামী দিনের ছাত্রছাত্রী বা যুব সমাজের মধ্যে সেটা প্রবাহিত করা। মূল বিষয়টা কি না, মূল বিষয়টা হলো যে আমার জীবন ধারণ, আমার পড়াশোনা, আমার চর্চা সব যেন আমার যে নিজস্ব ঐতিহ্য আছে, সংস্কৃতি আছে, তার সঙ্গে যুক্ত করে পরিবেশন করা হয়। এই দায়িত্বভারটা স্বামী বিবেকানন্দ আমাদের কাছে দিয়ে গেছে। তিনি অত্যন্ত দর্থহীন ভাষায়, একটা সুবিধা ছিল, তিনি পাশ্চাত্য সাহিত্যে, পাশ্চাত্য দর্শনে এবং প্রাচ্য দর্শনে সুপণ্ডিত। সারা বিশ্ব ভ্রমণ করেছেন, সারা বিশ্বকে দেখেছেন। দেখার পরে তিনি যে বিষয়টা বলেছেন যে তার যে গুরুদেব ভগবান শ্রী রামকৃষ্ণ, সেই ভগবান শ্রী রামকৃষ্ণের মধ্যে তিনি দেখেছিলেন অতীত ভারতবর্ষকে, বর্তমান ভারতবর্ষকে। তিনি দেখেছিলেন শাস্ত্রকে, তিনি দেখেছিলেন গুরু কেমন হয়। তো এর ফলে তার জীবনের জ্ঞানের সম্পৃক্ততা এসেছিল। তো তাই তিনি বললেন যে দেখো ভারতবর্ষের অবস্থা দেখে বুঝতে হবে তো ভারতবর্ষের। তিনি বললেন যে যদি এই হিন্দু জাতি তার শিক্ষার শিকড়কে ভারতের যে সংস্কৃতি আছে, যে ঐতিহ্য আছে, তার গভীরে যদি ওটাকে প্রচিত করতে না পারে, না পুঁততে পারে, মানে যুক্ত করতে না পারে, তাহলে বিদেশীয় সংস্কৃতির সামনে নিজেকে সুন্দর করে মেলে ধরতে পারবে না। এই জাতিটা নিজেদের প্রাইড ভুলে গেছে, নিজেদের অস্মিতা ভুলে গেছে, অহংকার ভুলে গেছে, গর্ব ভুলে গেছে। এরা শুধু ধনগুলোকে সামলেছে, কিন্তু এই ধন যে কত মানে বিশাল, এটা সে প্রকাশ করতে পারেনি। সেজন্য এই জাতিটার উচিত হবে সমস্ত শিক্ষাকে আর তার যে নিজস্ব সংস্কৃতি আছে, তার যে নিজস্ব ধর্ম আছে, সেখানেতে যোগ করতে হবে। আর যদি যোগ করতে না পারে তাহলে কি হবে, এই জাতিটার মৃত্যু হতে পারে। কারণ এই জাতিটার প্রাণ ভমরা হলো ধর্ম, এই জাতিটার প্রাণ ভমরা হলো সংস্কৃতি, এই জাতিটার প্রাণ ভমরা হলো ঐতিহ্য। এটাকে যদি বাদ দিয়ে দেওয়া যায় তাহলে জাতিটার মৃত্যু হবে, কিন্তু মৃত্যু হবে না। তার কত সুন্দরভাবে বলছে যে দেখো তোমরা রোমান সভ্যতা দেখেছো, তোমরা গ্রিক সভ্যতা দেখেছো, তোমরা ব্যাবিলীয় সভ্যতা দেখেছো। বৈদেশিক আক্রমণেতে সেগুলো সব শেষ হয়ে গেছে। আমাদের দেশেও 1000 বছর ধরে বৈদেশিক আক্রমণ হয়েছে, কিন্তু আমরা শেষ হইনি। কেন আমরা শেষ হইনি? তার কারণটা হলো আমরা ধর্মকে ধরে রেখেছিলাম।
সেই জন্যই আজ কথা হয়েছে লোকমন্থনেতে, প্রকৃতি এসছে, বিকৃতি এসছে, তার থেকে সংস্কৃতি আসবে। যখনই বিকৃতি আসে, সেই বিকৃতিকে শোধিত করতে পারে কে? সেই বিকৃতিকে শোধিত করতে পারে ধর্ম। আর সেই কারণের জন্য অত্যন্ত সুপরিকল্পিতভাবে ইসলামী বর্বরতা বা ইংরেজদের সুচতুর কৌশল ধর্মকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছে। ধর্মকে ভারতবর্ষ থেকে সরিয়ে দাও, তবে জাতিটাকে মেরে ফেলা যাবে, কিন্তু সরেনি। যে কারণের জন্য আজকে আমরা আলোচনা চক্রকে এই জায়গাতে নিয়ে এসছি, মানে এই আশ্রমে নিয়ে এসছি। কেন নিয়ে এসছি? কেন ভারতবর্ষ ১,৫০০ বছর ধরে পরাধীন থাকা সত্ত্বেও নিজের ঐতিহ্যকে ম্লান করতে পারেনি, বিজাতীয় জাতির দ্বারা বিজিত হতে পারেনি? কেন? তার সংস্কৃতি নষ্ট হয়নি কেন? তার কারণটা হলো ভারতবর্ষের যে লোকমানুষের যে চিন্তা, সেই চিন্তাগুলোকে ধর্মের পুঁটলিতে বেঁধে গেরুয়া বসন পরে নিজের আত্মবলিদান দিয়ে সারা ভারতবর্ষে প্রচারিত রেখেছে এই সন্ন্যাসী সম্প্রদায়, এই আশ্রম। আমার পূর্ববর্তী বক্তা সোমনাথ অত্যন্ত সুন্দরভাবে বলেছে আশ্রমের পরিবেশের কি প্রভাব। এই কারণের জন্য, আর যেহেতু আগামী বর্তমান পরাধীন ভারতবর্ষকে স্বাধীন হতে হবে এবং স্বতন্ত্র ভারতবর্ষে প্রতিষ্ঠিত হতে হবে, সেই কারণে সমস্ত দিশা নির্মাণ করে দিয়েছেন ভগবান শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, মা শারদার জীবন দর্শন দেখিয়েছেন। সেজন্য এই কেন্দ্রেতে আমরা এই আলোচনাকে নিয়ে আসার চেষ্টা করছি। ভারতবর্ষের সংস্কৃতি, আমার খুব সুন্দর করে বলেছেন তার অনুভব আমাদের কৈতোসদা, যে ভারতবর্ষ সভ্যতা নয়, ভারতবর্ষ সংস্কৃতি। অসভ্য যারা, তারা সভ্য হতে চায়। যখন ভারতবর্ষে চারদিকে জ্ঞানের উচ্চতর আলোকে উদ্ভাসিত, তখন তো ইউরোপের লোকেরা জঙ্গলে বাস করত, দস্যুবৃত্তি বাস করত। স্বামীজি হুঙ্কার দিয়ে বলেছেন, তোমরা আমাকে শেখাবে? তোমরা তো সেদিনের শিশু, আর আমার আয়ু হাজার হাজার বছর ধরে, আমি উত্থান পতন অনেক কিছু দেখেছি, তোমরা কি আমায় শেখাবে? সেই ভারতবর্ষ বিশ্বাস করে যে আমরা শুধু সংস্কারের অভাবের জন্য আমরা কখনো সংকুচিত হই, আবার যখন সংস্কার শুদ্ধ হয় ধর্মের আকারেতে, তখন আমরা সংস্কারিত হই। এই যে সংস্কৃত শব্দ তোমরা শোনো না, সংস্কৃত ভাষা, সংস্কৃত মানে কি? যে ভাষা মানুষকে সংস্কারিত করে সেটি সংস্কৃত ভাষা। সেই কারণের জন্য আমরা এই আধ্যাত্মিক কেন্দ্রগুলো থেকে বিষয়গুলো আলোচনা শুরু করি। আর এখানে এটা আমাদের পাওয়ার হাউস। যেমন তোমরা মোবাইলে চার্জ দাও না, সেরকম আমরা এই আশ্রমগুলোতে এসে চার্জ দিই। আর দেখো খুব ভালো করে, সোমনাথ কি বলবো, যখন সোমনাথের বক্তা নির্বাচন হয় আমি ঠিক জানি। তো আজকের যে বিষয়, সেই বিষয়টা হলো পর্যাবরণ। আর লোকমন্থন হয়ে গেল, মন্থন মানে ঘর্ষণ, ঘর্ষণ মানে শক্তি উৎপন্ন। সেখানে খুব সুন্দর করে বলেছে যে অমৃত হয়, বিষ হয়। কিন্তু অমৃত তো সবাই চায়, বিষ তো কেউ চায় না। বিষ শিবজি চেয়েছিলেন। বিষ গ্রহণ করে শিবজি কি করতে চেয়েছিলেন না, পরার্থে জীবন উৎসর্গ কর। ওই যে মিথিলেশানন্দজির কথা বলছিলেন না, মিথিলেশানন্দজি অযোধ্যাতে থাকেন, এত বড় স্কলার, বিরল স্কলার। আর রামায়ণ, উপনিষদ এবং কি করে ভারতের কল্যাণ করা যায় সেই সম্বন্ধে খুব দিকপাল লোক। তিনি একটা অদ্ভুত শব্দ ব্যবহার করেছেন, বলছে শালীনতা মানে কি। শাল, তার থেকে শালীনতা। এই যে কামারশাল বলে না, কামারশাল মানে কি?
যেখানে কিছু নির্মাণ হয়তো, লোহার যন্ত্রপাতি নির্মাণ হয়তো, সেই জন্য কামারশালা। সেরকম বিভিন্ন জায়গাতে শালা কথাটা ব্যবহার করা হয়, নির্মাণ হয়। তো যেখানেতে নির্মাণ শুধু কেবল নিজের জন্য হয়, সেটা ঠিক উপযুক্ত নির্মাণ নয়। যখন পরের জন্য হয়, পরের কথা চিন্তা হবে, সমাজের কথা চিন্তা হবে, নিজেকে আত্মপ্রস্তুতি করা হয়, সেটা হলো শালীনতা। এটা হলো ভারতবর্ষের সংস্কৃতির শ্রেষ্ঠত্ব। তো সেই বিষয়টা আজকের যারা বক্তব্য রেখেছেন, যারা উপস্থিত আছেন, তাদের মধ্যে এই বিষয়টি খুব প্রচুর পরিমাণে আছে, সেজন্য খুব আনন্দ হচ্ছে। তো আজকে যে বিষয় পর্যাবরণ, সেই পর্যাবরণের বিস্তারিত বিষয় সোমনাথ খুবই ভালো বলেছে, খুব সহজ সরলভাবে বলেছে। সহজ সরলভাবে বলে একটা সুবিধা হলো কি জানো তো, ভগবান শ্রীরামকৃষ্ণ উনি বেদমূর্তি বলতেন স্বামীজি, নিখিল জ্ঞান ভান্ডার ওনার মধ্যে ছিল, কিন্তু কত সহজ সরল কথ্য ভাষায় সবার উপযোগী করে বলেছেন। সেই হিসাবে সোমনাথ কত সহজ সরল ভাবে এবং কি করতে হবে আমাদের এখনই, উই আর টু স্টার্ট, সেটাও বলেছে। তা আমি যে কথাটা বলবো, দুই একটা কথা, সেটা কথা হলো যে পর্যাবরণ কথাটা আমার সঞ্চালকও বলেছেন পরি আবরণ। পরি একটা উপসর্গ, আসল কথাটা হলো আবরণ অথবা পরিত আবরণ। কার আবরণ? আবরণটা কার? না, আবরণটা হলো যে সারা বিশ্বে যত সৃষ্টি আছে, ব্রহ্মা থেকে স্তম্ভ পর্যন্ত সমস্ত সৃষ্টির পিছনে যে সত্যটি আছে, যে বিজ্ঞানটি আছে, তার আবরণ। কেন এই আবরণ তোমরা নিজেরাই বুঝতে পারো। আমের যদি খসা না থাকে তাহলে আমটি পুষ্ট হবে না, সেজন্য খসাটা খুব এসেন্সিয়াল। সেজন্য একটু তোমাদের একটু শুনলে ভালো, হয়তো একটু অসুবিধা হতে পারে, পরে পরে স্যারকে জিজ্ঞাসা করলে তোমাদের বুঝিয়ে বলে দেবে। সেটা হলো যে জীবাত্মা মানে আমরা যে মানুষ, আমরা যে নিজেদেরকে বিচ্ছিন্ন মনে করছি ভগবান থেকে, এই ভগবানের সাথে যুক্ত হওয়ার জন্য, আমিই ভগবান, এই বোধটা আসার জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতির জন্যই আবরণটা দরকার। গীতাতে অপূর্বভাবে বলা আছে, ভূমি আপো অনল বায়ু খম মন বুদ্ধি রেবচ অহংকার ইতিয়াম্যে প্রকৃতির অষ্টলা। বলছে ভূমি, ভূমি মানে বুঝতে পারছো পৃথিবী, আপ মানে জল, অনল মানে অগ্নি, ভূমি আপো অনল বায়ু, খম মানে হলো আকাশ। এটা সবাই জানো, পঞ্চভূত, আকাশ, বায়ু, অগ্নি, জল আর ভূমি, এই পাঁচটা। এই তো আছে পরিবেশ, পরিবেশে এর বাইরে তার কিছু নেই। এইটি হলো বহিঃপ্রকৃতি। আর যে অন্তর্দূষণের কথা বলছিল না, মানস প্রকৃতি, সেটা কি? মন, বুদ্ধি, অহংকার, চিত্ত, এই দুটো প্রকৃতি। পর্যাবরণের দুটো ভাগ, একটা হলো বহিঃপ্রকৃতি আর একটা হলো অন্তঃপ্রকৃতি। এই দুটোকে একসাথে গীতাতে বলা হচ্ছে অপরা প্রকৃতি। তাহলে একটা পরা প্রকৃতি আছে, সেই পরা প্রকৃতিটা হলো জীবভূতম মহাবাহ জয়েদম ধার্যতেই জগৎ। এই সমস্ত বহিঃপ্রকৃতিকে যিনি ধারণ করে আছেন শক্তির দ্বারা, তিনি হলেন পরা প্রকৃতি। আর তার উপরে যিনি আছেন তিনি পুরুষোত্তম, তিনি হলেন সেই পরম সত্যটা। তাহলে এই কথাটা বলার তাৎপর্য হলো যে আমরা যে পর্যাবরণ নিয়ে আলোচনা করছি সেটা ফ্যাশন নয়। কিছু সংকট হয়েছে সমাজের সামনে, সেই সংকটের পরিপ্রেক্ষিতে লেকচার করতে হবে, বিষয় বলতে হবে, তা নয়। বিষয়টা যেটা হলো সেটা হলো যে প্রকৃতি আলাদা, আমি আলাদা নয়। আমি প্রকৃতির অঙ্গ, অবিচ্ছেদ্য অঙ্গ।
খণ্ডিত চিন্তা যখন আসে যে প্রকৃতি আলাদা আমি আলাদা, তখন প্রকৃতিকে শোষণ করার মানসিকতা তৈরি হয়। আর যখন মনে হয় আমি প্রকৃতি, প্রকৃতি আমি অবিচ্ছেদ্য অঙ্গ, তখন তার প্রতি শ্রদ্ধাভাব জাগে, প্রেম ভাব জাগে, ভালোবাসা ভাব জাগে। আর আমরা আলোচনাটাকে কোন জায়গাতে নিয়ে যেতে চাই না, সমাজকে তার দায়িত্বটা নিজের কাঁধে নিতে হবে। সরকার দায়িত্ব নেবে, কোনো প্রশাসন দায়িত্ব নেবে, তাহলে হবে না। তার একটা খুব সুন্দর উদাহরণ তোমরা দেখতে পেয়েছো। যখন করোনা হয়, করোনা হওয়ার সময়তে একবার ঘন্টা বাজিয়ে দেওয়া হলো, একটু লাইট জ্বেলে দেওয়া হলো, সারা জাতিকে আহ্বান করা হলো যে তোমরা তোমাদের নিরাপত্তার দায়িত্বটা কাঁধে নাও। আমাদের যথাশ্রী প্রধানমন্ত্রী এই আহ্বানটা জানালেন। কয়েক দিনের মধ্যে সারা ভারতবর্ষ দূষণ মুক্ত হয়ে গেল। যে দূষণের ফলে করোনা ভাইরাস হু করে বাড়ছিল, অত্যন্ত উন্নতশীল দেশগুলি তাদের কত পাণ্ডিত্য দেখা গেছে, কত মানুষ মারা গেছে, তারা হাহাকার শুরু হয়ে গেছে। কিন্তু ভারতবর্ষের সমাজ সেই দায়িত্বটা নিজ স্কন্ধে নিয়ে নেওয়ার ফলে এত বিরাট জনসংখ্যা পরিবেষ্টিত যে দেশ, সেটা দাঁড়িয়ে গেল। তো আমরা পর্যালোচনা আলোচনাকে সমাজের দায়িত্ব নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এই যে সমাজের দূষণ কেন হয়, তার প্রধান কারণটা হলো ওই খণ্ডিত চিন্তা যে সমাজ আলাদা আমি আলাদা, সুতরাং ওকে আমি শোষণ করব, আমার নিজের মতন করে চালানোর চেষ্টা করব। কতগুলো দর্শন আছে, একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো। দুটো জিনিস এখানে তো কন্ট্রাডিকশন করা হয়। স্বামীজি খুব সুন্দর উদাহরণ দিয়েছে। বলছে এই ধর্ম করার জন্য কি হচ্ছে, আধুনিকতাকে ভারতবর্ষ নিতে পারছে না, আধুনিক যে সমস্ত বিজ্ঞান, যে সমস্ত গবেষণা নিতে পারছে না। স্বামীজি আবার গালাগাল দিয়ে বললেন যে এটা ভুল কথা। ধর্ম আছে বলে ভারতবর্ষ টিকে আছে, ধর্ম আছে বলে ভারতবর্ষ তোমাদের যে বৈজ্ঞানিক কুসংস্কার সেগুলো যোগ্য জবাব দিয়ে নিজেকে অটুট রাখতে পেরেছে। ভারতবর্ষ যদি জীবনের প্রত্যেক ক্ষেত্রে ধর্মকে ব্যবহার করতে পারে, তাহলে ভারতবর্ষে কোনো অসুবিধা হবে না। বিকাশের কারণের জন্য আর নষ্ট হয় না, ভারতবর্ষে এর উল্লেখ আছে। আজ থেকে 400 বছর আগে যখন ইন্ডিয়ান ইকোনমি সারা ওয়ার্ল্ডের 80% ছিল, কোন শস্য শ্যামলা ভারতবর্ষ, সুজলাং সুফলাং মলয়জ শীতলাম, সেই ভারতবর্ষ সারা বিশ্বকে খাবার দিয়েছে, জ্ঞান ভান্ডার দিয়েছে, মশলা দিয়েছে, কাপড় দিয়েছে। কই সেখানে তো ভারতবর্ষে এত প্রদূষণের কথা তো ওঠেনি। তোমাদের ভুল দর্শন আমাদের কাছে পড়েছে, আমরা ভুল দর্শনেতে অভিষিক্ত হয়ে আমাদের কাছে এই সমস্যাটা এসে হাজির হয়েছে। সেই জন্য একটা খুব সচেতন থাকতে হবে। আজকালকার দিনের কিছু মেকি ছদ্মবেশী পরিবেশবিদ, যারা ডিপ স্টেটের অন্তর্গত, ডিপ স্টেটটা মাস্টারকে বুঝিয়ে দেবে, যারা বিভিন্ন দেশকে ভাঙার চক্রান্তে লিপ্ত হতে চায়, তারা পর্যাবরণের নামে ভারতবর্ষের ধর্মকে, ভারতবর্ষের আর বিকাশকে স্তব্ধ করতে চায়। আজকে অন্যান্য লোকেরা যদি প্রদূষণ করে সে সম্বন্ধে কিছু বলে না, কিন্তু আমরা যদি দীপাবলিতে উৎসব করি সেই সম্বন্ধে খুব চিৎকার করে। তার কারণটা, তোমরা ধর্ম সংস্কার, তোমরা ধর্মচিন্তাকে বন্ধ করো। তোমাদের হাত থেকে ধর্মকে চিনে নিতে হবে, এটা তোমাদের হৃৎপিণ্ড। এটা খুব গভীর বিষয়। 4টি বিষয় ওরা বলে। একটা হলো কি, তোমরা বিজ্ঞানের ছাত্র জানো, একটা বিষয় হলো যে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, বেঁচে থাকার জন্য লড়াই করো। আর একটা বলে সার্ভাইভাল ফর দি ফিটেস্ট, জোর যার মুলুক তার। আর একটা বলে এক্সপ্লোরেশন অফ দি নেচার। আর একটা বলে ইন্ডিভিজুয়াল রাইট, নিজের অধিকারের জন্য প্রকৃতিকে শোষণ করো, নির্যাতন করো, করে তুমি অন্যকে ছোট করেও তুমি আগিয়ে যাও। কিন্তু ভারতবর্ষে কথা বলে না।
ভারতবর্ষ এই চিন্তাতে চলে না। ভারতবর্ষের চিন্তা কি না, ভারতবর্ষের চিন্তা হলো যে সর্বম খলু ইদম ব্রহ্ম, সবই ব্রহ্মময়। আমাদের এই যে বইটাতে দেখবে একটা বোধবাক্য লেখা আছে, অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম যেন চরাচরম। এই যে সমস্ত গাছপালা পশু পক্ষী সব আমরা একই সত্যতে আর জড়িয়ে আছি। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সূত্রে মণি গণাইব, সমস্ত মণিগুলো যেন একটা সূত্রে বাঁধা হয়ে রয়েছে। আমরা বলি সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া, সবার সুখ হোক, শুধু আমার সুখ নয়, সবার সুখ হোক। আমাদের উপনিষদে আছে, বলছে যে অগ্নির মধ্যে যে দেবতা আছে, জলের মধ্যে যে দেবতা আছে, বনস্পতির মধ্যে যে দেবতা আছে, সমস্ত কিছু যে দেব, সেই দেব তোমাকে বারবার ধরে নমস্কার করে। আমাদের প্রকৃতির সাথে সম্পর্কটা হলো দেবতার সম্পর্ক। আমরা এই চিন্তাতে চলি যে যদি আমায় কিছু কেউ দেয় তাহলে সে আমার কাছে দেবতা। পিতৃদেব হব, মাতৃদেব হব, আচার্য দেব হব। আমরা বলি গাভী মাতা, আমরা বলি গঙ্গা মাইকি, আমরা বলি যমুনা মাইকি, আমরা বলি গঙ্গা বিষ্ণুপদ ধূতা, আমরা বলি সরজু নদী বিষ্ণুর নেত্র থেকে যে অশ্রু বেরিয়েছিল তার থেকে উৎপন্ন হয়েছে। এই ভাব নিয়ে আমরা চলি। তো এই ভাব যদি থাকে, পরস্পরের সাহায্য যদি থাকে, আমরা কখনো শোষণ করি না, আমরা দহন করি। শিশু তার মায়ের বুকের দুধ খায়, তাতে কি মায়ের কষ্ট হয়, মায়ের ক্ষতি হয়? এটি গাভীর কাছ থেকে বাছুর দুধ খায়, এটা দহন, এটা শোষণ নয়। প্রকৃতিকে যদি আমরা দহন করি, শোষণ না করি, তাহলে কিন্তু প্রকৃতি আমাদের সাথে খারাপ ব্যবহার করবে না। একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে নেচার ইজ ভেরি ভিন্ডিকটিভ। নেচারকে যদি আমরা খুব খারাপ দৃষ্টিকোণ থেকে ব্যবহার করি, তাহলে সেখানে কিন্তু আর অনেক সংকট উপস্থিত হবে। এই বিষয়গুলো আমাদের মাথায় রেখে আমাদের জীবন চালাতে হবে। একটা জিনিস মনে রাখবেন, সেটা হলো যে নেচার ক্যান সার্ভ ইউর নিড, বাট নেচার ক্যান নট সার্ভ ইউর গ্রিড। তোমার লালসা, লোভকে কিন্তু নেচার সার্ভ করতে পারবে না, কিন্তু তোমার যা প্রয়োজন ছিল সবকে সার্ভ করতে পারবে। এই দৃষ্টিকোণ থেকে আমরা পর্যাবরণের চিন্তা ভাবনা করি। আর সোমনাথ খুব সুন্দর করে আমাদের কি করতে হবে, তাহলে এই দৃষ্টিকোণ। এবং তোমরা জানো, আজকে এখানেতে অঙ্কিতার মা আছে, মৃদুলা আছে, মিঠুদি আছে, তারা দেখেছে যে আমরা জলের পূজা করি, আমরা অগ্নির পূজা করি, আমরা সূর্যের পূজা করি, আমরা বায়ুর পূজা করি, সমস্তকে দেবতাগুলো পূজা করি। আমরা দেখেছো কি যে আমি এবং আমার স্ত্রী ডক্টর রেবা মণ্ডল আছে, আমরা একটা বিশেষ কাজ করছিলাম, সেটা হচ্ছে লোক সংস্কৃতির উপরে কাজ করছিলাম। লোক সংস্কৃতি মানে ধর্মের সাথে, ধর্ম কিভাবে এক একটা জায়গাতে আর লোক সংস্কৃতির মাধ্যমে সমাজকে রক্ষা করেছে। আগে দেখো যে এই সময়তে, শীতকালের সময়তে না, আর মেয়েরা একটা পুজো করতো, সূর্যের উপাসনা করতো। তার প্রথম লাইনটা আমার মনে আছে, জোর ফুল জোর কলা রক্ত চন্দন জোয়ার মালা, সূর্যকে একটা অর্ঘ্য প্রদান করত। তাহলে সূর্যকে সাথে আমরা কি সম্পর্ক রাখতে হবে, সেটা সেই সম্পর্কটা আমাদের ছিল, আমরা তাকে এক্সপ্লয়েট করতাম না। আমরা এই বৈশাখ মাসের সময় গাভীর জন্য একটা বিশেষ লোক সংস্কৃতিক উৎসব করতাম। গাভীকে খাওয়া, তাকে বরণ করা, বরণ ডালা দিয়ে, তারপরে পুণ্য পুকুর করা। আমরা বৃক্ষ প্রতিষ্ঠা করতাম, আমরা জল প্রতিষ্ঠা করতাম, পুকুর প্রতিষ্ঠা করতাম, মন্দির প্রতিষ্ঠা করতাম। আজকে আমরা তা না করে যদি টাকা হয় সমাজের জন্য, আমার প্রকৃতির জন্য না করে আমরা বড় বড় ফ্ল্যাট কিনি, অনেক আছে আমার, তাতেও হয় না, আরো 2-3টা ফ্ল্যাট কিনি, কংক্রিটের জঙ্গল তৈরি করি। তো এই যে আমাদের ধর্মের আবরণেতে একটা লোক সংস্কৃতিকে ধরে রাখার যে চেষ্টা, এইটা কিন্তু আমাদের বুঝতে হবে, সেই অনুসারে চলতে হবে। আমরা পৃথিবী কিরকম সম্মান করি, দেখো পৃথিবীর উপর আমরা হাঁটছি,
পৃথিবীর উপরে প্রস্রাব করছি, পায়খানা করছি, সে কত নির্যাতন সহ্য করছে। তার জন্য আমরা কি করি না, সকালবেলা উঠে যখন মাটিতে স্পর্শ করি তখন আমরা কি বলি, সমুদ্র বসনে লক্ষ্মী, পর্বত স্তনমণ্ডলে বিষ্ণুপত্নী নমস্তুভ্যাম পাদস্পর্শম ক্ষমস্বম। হে পৃথিবী, হে বিষ্ণুপত্নী, তোমার আমি পা রাখবো, তুমি আমাকে ক্ষমা করো। এই চিন্তা ভাবনা নিয়ে যদি আমরা চলি, প্রকৃতি বাঁচবে, সমাজ বাঁচবে, আমি বিকশিত হব। মানুষের লোকপ্রজ্ঞার যে কাজ, মানুষের চেতনা স্তরকে উন্নীত করা। একটি ব্যক্তি মানুষের চেতনা স্তর যদি উন্নীত হয়, মানুষটি বিকশিত হয়। মানুষটি বিকশিত হলে সমাজ বিকশিত হয়, সমাজ বিকশিত হলে রাষ্ট্র সমৃদ্ধ হয়। তাই যে সুর সোমনাথ দিয়েছে সেই সুরে সুর মিলিয়ে বলতে হবে যে এখন থেকে আমাদের যে কাজগুলি, ছোট ছোট কাজগুলি ধরতে হবে। সেটা ছোট ছোট কাজ, প্লাস্টিক হটাও, পানি বাঁচাও, বৃক্ষ লাগাও, প্রত্যেকের বাড়িতে তুলসী গাছ লাগান, প্রত্যেকের বাড়িতে বেল গাছ লাগান, প্রত্যেকের বাড়িতে অর্জুন গাছ লাগান। এপিজে কালামজি, আমাদের যে পূর্বতন প্রেসিডেন্ট, তার খুব একটা আগ্রহ ছিল যে কোনো জায়গাতে যখনই তিনি বিজ্ঞানের কোনো বিষয়তে বলতে যেতেন, আগেই বলতেন যে ওই পরিবেশে তো আছে কিনা, গাছ আছে কিনা, আগে গাছ লাগাও, তাহলে আমি ওখানে যাবো। যেমন সোমনাথ এই আশ্রমের কথা উল্লেখ করেছে। তো সেরকম ভাবে এই কাজটা আমাদের করতে হবে। এবং আমাদের যে নিজস্ব যে ধর্ম আছে, সংস্কৃতি আছে, লোকাল যে সংস্কৃতি আছে, সেই সংস্কৃতিতে কি করে আগিয়ে দেওয়া যায়, সেই বিষয়টা করতে হবে। এয়ার খুব সমাজ কথাটা বলেছে, কিন্তু কথাটা মনে রাখতে হবে, তোমার সায়েন্সের ছাত্র আছে, সবচেয়ে খারাপ হচ্ছে এয়ার কন্ডিশন। আজকে খুব দুঃখ লাগে যে আমাদের এখানে তো প্রয়োজন নেই, আমাদের ঋতু বৈচিত্র্য আছে, সেই বৈচিত্র্যের সাথে আমাদেরকে বাঁচতে হবে, তবে তো আমরা নিজেদেরকে আর ডেভেলপ করতে পারবো। আমরা যে এয়ার কন্ডিশন চালিয়ে দিই, তাহলে ঋতু বৈচিত্র্যের যে এফেক্ট সেটা বুঝতে পারবে না। প্রথমে তো ফ্লোরোকার্বন ওখান থেকে বেরোচ্ছে, পরে পুরো সমাজকে নষ্ট করছে। আমার রেচন পদার্থ হবে না, আমার ঘাম হবে না সারাদিন এসিতে বসে থাকলে, যে রেচনটা দরকার। এক একটা ঋতুতে এক একভাবে জীবনযাপন করতে হবে, এই ঋতু বৈচিত্র্য নষ্ট হয়ে যাচ্ছে। বিভিন্ন ভালো ভালো কান্ট্রিগুলো খুব সাইকেলের ব্যবহার খুব বাড়িয়ে দিয়েছে, মানে পেট্রোল চালিত যান, ডিজেল চালিত যান, এগুলো অনেক কমিয়ে দিয়েছে। আমরা ওতে অভ্যস্ত যাচ্ছি, এর ফলে কি হচ্ছে, নানান কঠিন করে, আমি ডাক্তার হিসাবে দেখছি, কঠিন কঠিন ব্যাধির শিকার হয়ে যাচ্ছে, পরিবেশ নষ্ট হচ্ছে, ব্যাধির শিকার হচ্ছে, এই সমস্ত বিষয়গুলো হচ্ছে। আর মানসিক দূষণ মানে যদি প্রতিহত করতে হয়, তাহলে সৎ চিন্তা, সৎ ভাবনা, ভারতের ধর্মের সাথে নিজেকে যুক্ত রাখা, আর ছোট ছোট কথা, অনুদ্বেগ করম বাক্যম সত্যম প্রিয়ম হিতঞ্চয় সাধ্যয়া ভ্যাসনম চৈব বাংময়ম তপ উচ্চতে। সত্য কথা বলবে, উদ্বেগকর কথা বলো না। উদ্বেগকর কথা বললে একটা অশালীন আচরণ। সেই মানুষটি শ্রেষ্ঠ মানুষ, ইয়াসমান্য উদ্বিজতে লোক লোকান্ন উদ্বিজতে ছজ, যে নিজে উদ্বিগ্ন হয় না এবং অন্যকে উদ্বেগে রাখে না। শান্ত সমাহিত জীবনযাপন করতে হবে, তাহলেই আমরা আমাদের কাজটা করতে হবে। যদি আমাদের মায়েরা আমাদের যে দৈনন্দিন যে সাংস্কৃতিক জীবন, সেই জীবনটাকে যদি একটু প্রবাহিত করে দেয়, ছাত্ররা যদি নিজেদের কাঁধে দায়িত্বটা তুলে নেয়, নিলে আমরা সেই আবার সুজলাম সুফলাম মলয়জ শীতলাম শস্য শ্যামলাম মাতরম উপহার দিতে পারবো। আর আমাদের প্রয়োজন, আজকে দেখো পর্যাবরণ সম্বন্ধে যে সমস্ত চিন্তা ভাবনা হচ্ছে, সমস্ত চিন্তা ভাবনার জন্য আজকে যশস্ব প্রধানমন্ত্রী বিশ্ববিখ্যাত হয়ে গেছে, যে ভারতবর্ষ কি দৃষ্টি দিচ্ছে। তো সেই ভারতবর্ষের দৃষ্টিকে সবার সামনে তুলে দিতে হবে। আমরা বলছিলাম দীক্ষিত স্বামী বিবেকানন্দ বলেছেন যে অতীত গৌরবকে ম্লানকারী এক গৌরবময় ভারতবর্ষ। রাষ্ট্রীয় স্বয়ংসেবক বলে পরম বৈভবশালী ভারতবর্ষ, প্রধানমন্ত্রী বলেন বিকশিত ভারতবর্ষ। প্রধানমন্ত্রী বলছেন বিকশিত ভারতবর্ষ মানে কি? বিকশিত ভারতবর্ষ মানে হলো যে কোয়ালিটি অফ লাইফ। বিকশিত ভারতবর্ষ মানে হলো ডিগনিটি অফ লাইফ। বিকশিত ভারতবর্ষ মানে হলো জাস্টিস ইন লাইফ। ভারতবর্ষের কাছে সারা বিশ্ব চায়
যে ভারতবর্ষের মানুষের যে কি কোয়ালিটি, ভারতবর্ষের মানুষের যে কি মানে গুণগত বৈশিষ্ট্য, তার যে মর্যাদা, সেই মর্যাদা দেখে তারা অভিভূত হবে। বিশ্ব কল্যাণের জন্য দরকার। স্বামীজি বারবার ধরে বলছেন ভারতবর্ষকে বেঁচে থাকতে হবে মানবতার জন্য। তোমাদের সকলকে প্রীতি শুভেচ্ছা।